আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। ক্ষমতায় থাকা নয়, সংস্কারের লক্ষ্য, নিউ ইয়র্ক টাইমসকে বললেন ডক্টর ইউনূস। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে ঘোষণা। চ্যানেল আইয়ের 5 পরিচালকের বিরুদ্ধে করা ফারজানা ব্রাউনিয়ার মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত। চাঁদাবাজির অভিযোগ করেননি বলেও মন্তব্য। রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা আহ্বান জানালেন জামায়াতের আমির। রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে সংলাপের তাগিদ। ঘাসবন, ঝোপঝাড়, উদ্ভিদদের সংখ্যা কমে যাওয়ায় নষ্ট হচ্ছে বাবুই পাখির আবাসস্থল। আশঙ্কাজনক হারে কমছে সংখ্যা। এবং অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন সাকিব। দেশে ফিরে বিদেশে যাওয়ায় বিসিবির সহযোগিতা কামনা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঠিক কতদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে তার নির্দিষ্ট সময় উল্লেখ না করলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন তিনি কখনোই ক্ষমতা আঁকড়ে থাকতে চান না। দ্য নিউ ইয়র্ক টাইমসে ক্লাইমেট ফরওয়ার্ড অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কারই বর্তমান সরকারের সবচেয়ে বড় এজেন্ডা। শেখ হাসিনাকে বিচারে মুখোমুখি হতে হবে বলেও জানান ডক্টর ইউনূস। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী চকর মালিথা। জাতিসংঘ অধিবেশনে ব্যস্ত সময়ের মধ্যেই বিশ্বখ্যাত গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট ফরওয়ার্ড ইভেন্টে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক ক্লাইমেট করেসপন্ডেন্ট সৌমেনী সেনগুপ্তের নেয়া দীর্ঘ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন, সংস্কার, জাতীয় নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রায় আধা ঘন্টা কথা বলেন। The whole theme of the government that we inherited from the student movement and the student revolution that just took place, which brought us into the power, is reform. We don't want to go back to what has happened to Bangladesh until August 5 this year. So the way they express it is that we push the reset button, done, build a new Bangladesh. So we are not inheriting things from our past. Okay. We build it completely new. So that's the task. Reform is the big agenda for us in every sector, because we have inherited devastated economy, devastated institution, destroyed the structures everywhere, policies. So we have to go build again in a new format. উঠে আসে বিগত সরকারের সময়ের সংগঠিত হত্যাকাণ্ড ও বিচার প্রসঙ্গ। Should the former Prime Minister Sheikh Hasina be extradited to face trial? Why shouldn't be? If she has created crime, she should be extradited and brought to justice. You are just pleading the justice, she should be facing the justice too. প্রশ্ন ছিল সংস্কার পরবর্তী কতদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিবে অন্তর্বর্তীকালীন সরকার। So there are 6 commissions now working. They are asked to submit their report in 3 months, what needs to be done. So there will be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties. If they think these can be done, it will be done. If they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. So that's the time limit we need. 6 months, did you say? I have no idea how much time. Is there any chance that you would run for office? Do I look like someone who will run? I'm not in the running business at all. There is a chance that you would run for office? No way, no way. That's not me.
উন্নত দেশগুলোর উদাসীনতায় জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই সামগ্রিকভাবে সকলের স্বার্থে উদ্যোগ নিতে বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবার শুধু মাইক্রোক্রেডিট ও সামাজিক ব্যবসার জনক বা নোবেল লরিয়েট হিসেবে নয়, এবার পৃথিবীর রাজধানী খ্যাত নিউ ইয়র্ক শহরে প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপস্থিতির মাত্রাটি পুরোপুরি ভিন্ন এবং এর মধ্যেই তিনি এভাবেও সফল হয়েছেন। চকর মালিথা, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সেসব খবরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী চকর মালিথা। যাচ্ছি সরাসরি তার কাছে। চকর নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটা সংবাদে দেখলাম যে ডক্টর ইউনূস সবার সাথে কথা বলছেন, তো আজকের প্রধান উপদেষ্টার কি কি কর্মসূচি আছে যদি আমাদেরকে একটু জানান। সাইদুর রহমান, বাংলাদেশের বৃষ্টি ছুঁয়ে গেছে নিউ ইয়র্কে। এর মধ্যেই এই প্রফেসর ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে বিভিন্ন বৈঠক, হোটেলে বৈঠক, একের পর এক বিরামহীন ভাবে তিনি বৈঠক করে যাচ্ছেন। আজকে সকালে তিনি পৃথিবীর একটি প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই বৈঠকের পরে তিনি তিনি তার রুমে বৈঠক করেছেন অ্যান্টনি ব্লিংকেন, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে পৃথিবীর একজন প্রভাবশালী রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং খুব আনন্দঘন পরিবেশে বৈঠকটি হয়েছে। এর সাথে একটি প্রাসঙ্গিক কথা বলতে চাই। গত পরশুদিন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস বৈঠক করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এই বৈঠকের পর থেকেই আসলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ব নেতাদের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে এবং তারা জানতে চাচ্ছেন যে এই যে পরিবর্তিত বাংলাদেশে অধ্যাপক ইউনূস, যিনি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, বাংলাদেশে উনি কি কি সংস্কার করবেন এবং কি কি সংস্কারের দিকে বাংলাদেশকে তিনি নিয়ে যাচ্ছেন। আজকে উনি প্রায় 12 থেকে 14টি নির্ধারিত প্রোগ্রাম আছেন। এই নির্ধারিত প্রোগ্রামের বাইরেও তিনি আরো অনেক প্রোগ্রাম করেন। জাতিসংঘ মহাসচিবের সাথে ওনার 1-to-1 একটি বৈঠক আছে। সে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবে। তবে এবারের সফরের একটি দিক আমরা সাংবাদিকরা বিশ্লেষণ করেছি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস অনেকগুলো মানবাধিকার প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেছেন এবং সেখানে বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার বিষয় নিয়ে কথা বলেছেন। আজকে যে বৈঠকগুলো হবে সেই বৈঠকগুলো সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেব আমাদের সাথে কিছুক্ষণ পরে একটি অনানুষ্ঠানিক বৈঠক প্রেস কনফারেন্স করবেন। সেই বৈঠক থেকে আমরা জানতে পারবো যে আসলে কোন কোন বিষয়ে, কোন কোন প্রসঙ্গে, কোন নেতার সাথে কি কি বিষয় নিয়ে কথা হয়েছে। আমরা সেই আলোকে, সেই জানার পরে আমরা দর্শকদেরকে জানাতে চেষ্টা করব যে আজকের গুরুত্বপূর্ণ কোন বিষয়ে আলোচনা হয়েছে। তবে যে বৈঠকগুলো আছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। আবারও সেই কথা বলছি, গত রাত থেকে নিউ ইয়র্কে বৃষ্টি হচ্ছে, বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে। আমরা বলতে পারি বাংলাদেশের বৃষ্টি ছুঁয়েছে নিউ ইয়র্কে, অথবা নিউ ইয়র্কের বৃষ্টি যে বাংলাদেশে ছুঁয়েছে। সাইদুর। চকর, অনেক ধন্যবাদ আপনাকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। অন্তর্বর্তী সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছে তাতে সহজ শর্তে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই ঘোষণা দেন। ঘোষিত ঋণের মধ্যে অন্তত $200 কোটি হবে নতুন ঋণ। বাকি $150 কোটি ঋণের যোগান আসবে বিদ্যমান কর্মসূচির অর্থ পুনঃব্যবহারের মাধ্যমে। অন্তর্বর্তী সরকার যে সংস্কার কর্মসূচি নিয়েছে সেই উদ্যোগে বিশ্ব ব্যাংককে পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বাঙ্গা দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা করেন। নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে ভারত
এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে ভারত এবং বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে পেতে পারে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। চ্যানেল আইয়ের 5 পরিচালকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেবেন বলে জানিয়েছেন ফারজানা ব্রাউনিয়া। বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আইকে ব্রাউনিয়া জানান, চাঁদাবাজির কোনো অভিযোগ করেননি তিনি। দ্রুততম সময়ের মধ্যে মামলা প্রত্যাহারের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আমরা জানি যে গতকাল আপনি একটি মামলা করেছেন, সেই মামলাটা নিয়ে এই মুহূর্তে আপনার অবস্থানটা জানতে চাচ্ছি। চ্যানেল আইয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ ওনারা যোগাযোগ করেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, ওনারাও বলেছেন, আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে মামলা আমরা উঠিয়ে নেব বা এটা শেষ করব। এবার আইনি প্রক্রিয়া যতটুকু সময় লাগে সেটা আমরা তার মধ্যে এটা শেষ করবো আশা করি। মামলাটা করার পর আমি হঠাৎ দেখলাম চাঁদাবাজির একটা বিষয় চারিদিকে ছড়িয়ে গেল। এই চাঁদাবাজির বিষয়ে আমার কোনো ধারণা নেই এবং শাইখ সিরাজের মতো একজন মানুষ উনি চাঁদাবাজি করবেন, এটা একটা হাস্যকর প্রোপাগান্ডা হয়েছে। কারণ আমি তো আনুষ্ঠানিকভাবে কোথাও প্রেস কনফারেন্স করিনি, তো ওনারা ছিলেন, জিজ্ঞেস করেছেন, বলেছি, আজকেও আমাকে জিজ্ঞেস করেছেন, আমি বলেছি যে আমি তো খুব ব্যথিত, আমি তো গতকাল সারা রাত কেঁদেছি যে হায় হায় এটা কি হলো, এবং আমার প্রত্যেকটা স্টেপ নড়বড়ে ছিল। ফারজানা ব্রাউনিয়ার মামলা প্রত্যাহারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে ব্যর্থ হলে নির্বাচনের রোডম্যাপও ব্যর্থ হবে। বিকেলে রাজধানীতে আইনজীবী সমাবেশে বলেন, এই সরকার কি কি সংস্কার করতে চায় এবং কতদিনের মধ্যে করতে চায় তার রোডম্যাপ দিতে হবে। এই সংস্কারের জন্য রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপেরও আহ্বান জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন আক্তার হোসেন। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আইনজীবী সমাবেশে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যের শুরুতেই 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। বলেন, শহীদরা কোনো দলীয় সম্পদ নয়, তারা জাতীয় বীর। আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তি বানাতে চাই না। শহীদরা গোটা জাতির সম্পদ এবং তারা জাতীয় বীর। যারা গণহত্যা চালিয়েছে, যারা আদেশ পালন করেছে এবং যারা সহযোগিতা করেছে, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করার দাবি জানান জামায়াতের আমির। যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে, তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার। তারা এই নৈতিক অধিকার হারিয়েছেন, তাদের অপকর্মের কারণেই হারিয়েছেন। বরঞ্চ তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি একরকমটি করা হয়, আগামীতে কোনো সরকার স্বৈরাচারী হতে পারবে না, আর স্বৈরাচারের দূষর হওয়ার দুঃসাহস কেউ দেখাবে না। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনী রোডম্যাপের পাশাপাশি সংস্কারের রোডম্যাপও দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিক। সরকারে থাকা ব্যক্তিদের বিপ্লবের সেন্টিমেন্ট ধারণ করে চলারও পরামর্শ দেন জামায়াতের আমির। দেশটা আমাদের সবার, আসুন আমরা দেশটাকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি। আমরা এখানে কোনো বিভাজন চাই না। জাতিকে বিভক্ত করে যারা, তারা জাতির দুশ্মন। জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ জাতির ভিতরে যারা দোষ করবেন, অন্যায় করবেন, অপরাধ করবেন, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রতিকার নেওয়া হবে, কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। জামায়াত প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চায় না দাবি করে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। হাত ধরে সামনের দিকে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন কথা বলার স্বাধীনতা আছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বললেও কেউ আয়নাঘরে বন্দী করে রাখবে না। রাজধানী মাতুয়ালে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সৈকত চন্দ্র দে এবং পারভেজের পরিবারের সাথে সাক্ষাতের সময় রিজভী বলেন, কথা বলার স্বাধীনতার জন্যই 17 বছর লড়াই করেছে বিএনপি। এ সময় ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল, আতিকুর রহমান রুমন এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ছিলেন। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে আপনারা জানেন
যে বিএনপি সহ সমস্ত পরিবেশবাদী মানুষরা এটার বিরোধিতা করেছিল, যে এইটা হলে পরে কয়লা পুড়িয়ে এই বিদ্যুৎ কেন্দ্র হলে পরে আমাদের যে সুন্দরবন, আমাদের এটা হচ্ছে অক্সিজেন, আমাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা, সেটা ধ্বংস হতে থাকবে। সেই আলামত শুরু হয়েছে। এর এমডি বড় বড় কর্মকর্তা সব ভারতের, এবং সমস্ত নিম্নমানের যন্ত্রপাতি নিয়ে এসে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে, এবং প্রায় প্রতিদিনই একদিন দুই দিন পর পর এটি নষ্ট হয়ে যায়। রুহুল কবির রিজভী বিএনপি নেতা কথা বলছিলেন। আবহমান বাংলার সুপরিচিত পাখি বাবুই। চোরের মতো দেখতে ছোট আকারে এই পাখি দেশের প্রায় সব জায়গাতেই দেখা যায়। তবে ঘাসবন, ঝোপঝাড় ও উদ্ভিদের সংখ্যা কমে যাওয়ায় নষ্ট হচ্ছে বাবুই পাখির আবাসস্থল। এতে বংশবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়, আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে বাবুই পাখির সংখ্যা। প্রিয় দর্শক, বাবুই পাখি নিয়ে আফরোজা হাসির রিপোর্টটি দেখুন। নিজ হাতে গড়া মোড়, কাঁচা ঘর খাসা, বাংলার সদাচঞ্চল নিষ্ঠাবান বুনন শিল্পী হিসেবে পরিচিত বাবুই পাখিকে দেখেই এই কবিতা লিখেছিলেন রজনীকান্ত সেন। মূলত শহরের তুলনায় গ্রামাঞ্চলেই বেশি দেখা যায় বাবুই পাখি। ফসলি জমির কাছাকাছি খোলা জায়গা কিংবা চরাঞ্চলের ঘাসবনে দল বেঁধে বিচরণ করে এরা। দেশে বাংলা বাবুই, ডোরা বাবুই ও দেশি বাবুই, এই ৩ প্রজাতির বাবুই পাখির বসবাস। দুর্লভ প্রজাতির মধ্যে রয়েছে বাংলা বাবুই বা কালো বুক বাবুই। পুরুষ ও স্ত্রী পাখির দেহের রঙে পার্থক্য দেখা যায়। প্রজননকালে পুরুষ পাখির মাথা হলুদ, ঘাড় ধূসর কালো, বুকে চওড়া কালো দাগ দেখা যায়। দাগি বাবুই বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে ডোরা বাবুই নামেও পরিচিত। এরা সাধারণত পাহাড়ি এলাকা এবং জলাশয়ের আশপাশে নলখাগড়া বা কাশবনে বেশি বিচরণ করে। বাবুই পাখির ঠোঁট বেশ মোটা ও শক্ত। তৃণভূমি বা ফসলের মাঠে এরা খাবারের সন্ধান করে। সাধারণত ঘাসবীজ, শস্যদানা ও কীটপতঙ্গ খেয়ে জীবন ধারণ করে বাবুই পাখি। সুন্দর ও সুনিপুণভাবে ঘর তৈরি করতে পারে বলে এরা তাঁতি পাখি নামেও পরিচিত। গ্রামাঞ্চলে তাল বা খেজুর গাছে ঝোলানো দৃষ্টিনন্দন ও মোহনীয় বাবুইয়ের বাসা সবারই মন কেড়ে নেয়। বাসা বানাতে বাবুইয়ের ধৈর্য, একাগ্রতা এবং কারিগরি জ্ঞান অতুলনীয় ও অনুকরণীয়। বাবুই পাখির শিল্পগুণ মুগ্ধ করে সবাইকে। তবে তালগাছ সহ আবাসস্থল ধ্বংস হওয়ায় বাবুই পাখির বাসা হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলা থেকে। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এসব পাখির অস্তিত্ব টিকিয়ে রাখতে এদের খাবার ও বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তবেই এরা বংশ পরম্পরায় টিকে থাকবে আমাদের প্রকৃতির অলংকার হয়ে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চমৎকার। সুষ্ঠু প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে পরিকল্পনা এবং কার্যকর উদ্যোগে গুরুত্ব আরোপ করেছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত এবং পরিবেশ বান্ধব দেশ গড়তে প্লাস্টিক বর্জ্যকে গ্রিন এনার্জিতে পরিণত করতে সঠিক উদ্যোগ এবং গবেষণার বিকল্প নেই। বিস্তারিত আলিম আল-রাজি রিপোর্টে। ঘুরছে অর্থনীতির চাকা, এগিয়ে চলছে সভ্যতা। উৎপাদন কার্যক্রম থেকে শুরু করে গৃহস্থালী কার্যকলাপ সব ক্ষেত্রেই তৈরি হচ্ছে নিয়ন্ত্রণহীন প্লাস্টিক বর্জ্য। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে দূষণ যেমন ছড়াচ্ছে, তেমনই নিশ্চিত হচ্ছে না এই খাতে শ্রমিক অধিকার ও মানসম্মত জীবনমান। এমন পরিস্থিতিতে উপযুক্ত চাকরি, অনানুষ্ঠানিক বর্জ্য সংগ্রহ এবং পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সেক্টরের জন্য শ্রম অধিকার নিশ্চিতে রাজধানীতে গোলটেবিল বৈঠক।
অনানুষ্ঠানিক বর্জ্য শ্রমিকদের অধিকার ও সুযোগ নিশ্চিতের পাশাপাশি টেকসই ও পুনঃপ্রক্রিয়াকরণ প্লাস্টিক অর্থনীতি বৃদ্ধির রূপরেখা। We can contribute more for the informal waste workers to have their dignified life. শুধু পরিকল্পনাই নয়, যথাযথ গবেষণা ও সচেতনতার পাশাপাশি কার্যকর উদ্যোগে গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা। Still we are struggling after 2002 the ban, and after 22 years still we are talking, so that is not the solution. Banning is not the solution, what I believe. We must have to develop a system. If we don't do it, I think it will be very difficult to sustain. Informal segregation is happening. We are failing in all type of segregation. We have taken lot of pilot projects. Basically that was ended up with no result. We have to do something. We have to plan something. We have to generate some rules and regulations what we can do. এই খাতের উন্নয়নে তৃণমূল পর্যায়ে উদ্যোগ, গবেষণা এবং অবাধ তথ্য আদান প্রদানে গুরুত্বারোপ করা হয়। When you collect the plastic, it can look like a huge volume, but when you start segregating the food component and the soil that has been mixed up with it, actually the actual volume in the end becomes very low. So from the segregation perspective, we need to actually create institutionalize the practice of segregation starting from the school level. তথ্য বলছে বছরে দেশে প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয় 5.6 মিলিয়ন টন। সঠিক উদ্যোগে পরিবেশ ও শ্রমিকদের জীবনমান যেমন উন্নয়ন হবে, তেমনই সমৃদ্ধি আসবে অর্থনীতিতে। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে আই স্পোর্টস। দর্শক, এবারে অন্যান্য খবর। আইনি সহায়তা প্রতিষ্ঠান ব্লাস্টের নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে সংবিধান সংশোধনের সময় সমাজের সব পক্ষের কথা শুনতে হবে। কোন কোন পরিবর্তন এবং সংশোধনী এই মুহূর্তে দরকার তা বিবেচনায় নিয়ে কাজ করতে হবে। ব্লাস্ট ও বাংলার পাঠশালা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সংবিধান সংশোধন বিষয়ে আলোচনা সভায় তিনি সভাপতি বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্যানেল আলোচকরা বলেন, শাসকরা যাতে অতিমাত্রায় ক্ষমতায়িত না হতে পারেন সে বিষয়টি সংবিধানে সংশোধনের সময় বিবেচনায় রাখতে হবে। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়াতে 14টি দাবি উত্থাপন করেছে জ্বালানি বিষয়ক নেটওয়ার্ক জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ, জেটনেট বিডি। এক মত বিনিময় সভায় এই দাবি জানিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে নতুন করে পরিকল্পনার কথা বলেন বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য 70টি সংগঠনের সমন্বয়ে আত্মপ্রকাশ করল জেটনেট বিডি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে পরিবেশ বান্ধব জ্বালানি রূপান্তর করতে আইনি বাধ্যবাধকতা তৈরি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, জীবাশ্ম জ্বালানি থেকে পর্যায়ক্রমে সরে আসা এবং বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য কৃষি জমি অধিগ্রহণ বন্ধ করে ছাদ ও পতিত জমিতে সৌর বিদ্যুৎ করার দাবি জানানো হয়। মত বিনিময় সভায় পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা বলেন, সরকারিভাবে অবহেলা করা হয়েছে বলে নবায়নযোগ্য জ্বালানির প্রসার হয়নি। বছরে $500 মিলিয়ন এর সাশ্রয় হতো আমরা যদি এই সোলারগুলোকে এই সময় ব্যবহার করতে পারতাম। তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বলছি এক্সপেন্সিভ, সরাই দিলে আমাদের লোডশেডিং হবে। কেন হবে? কারণ দুইটা কারণ আছে। একটা হচ্ছে আমাদের গ্যাস নাই, ঠিক আছে, নিজস্ব গ্যাস তো অবহেলা করেছি, ইম্পোর্ট করারও ক্ষমতা আমাদের নাই। আমরা যখন নেগোসিয়েশনে যে আমরা জানি না আসলে আমার ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা কত, যে কারণে ট্যারিফগুলো এরকম 11 সেন্ট বা আগে 17-18 সেন্ট পর্যন্ত ছিল, এখন অনেক কমে আসছে। আমরা যে 5000 এবং 10,000 বলছি সেটা আসলে ওই জায়গা থেকে, আইপিএমপি ধরলে এটার পরিমাণ খুবই কম। রাজনৈতিক বিবেচনা বাদ দিয়ে বাস্তবতার ভিত্তিতে পরিকল্পনা করার পরামর্শ দেন তারা। ভায়াবল না এরকম জায়গা আপনি গ্রিড নিয়ে গেছেন ফর ইউর পলিটিক্যাল অ্যাম্বিশন। সো পাওয়ার সেক্টর ক্যানট বি পলিটিক্যালি ডিসাইডেড, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি এত সালের মধ্যে 30 সালের মধ্যে 40,000 মেগাওয়াট করব, ইনফ্লেটেড ডিমান্ড করে আমি 40,000 মেগাওয়াট করব,
করে একের পর এক পাওয়ার প্ল্যান্ট খালি ঢোকাচ্ছি। উচ্চমূল্যের জ্বালানি কিনে সেই জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে সেটির সঙ্গে আবার জ্বালানি কিনতে না পারার কারণে আবার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, সেটির জন্য আবার সরকারকে ভর্তুকি করতে হচ্ছে। উদ্যোক্তারা সৌরযন্ত্রের উপর কর কমানো, বিদ্যুৎ ও জ্বালানি খাতের অযৌক্তিক চুক্তি পর্যালোচনা করে নবায়ন করা সহ বিভিন্ন দাবি জানান। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। লেবাননে অব্যাহত বিমান হামলার মধ্যে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এরই মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে লেবাননে আরও জোরালো হামলা চালানোর কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর চলমান মহড়া পরিদর্শন করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ড। এছাড়া গাজা উপত্যকা থেকে লেবানন সীমান্তে স্থানান্তর করা সাজোয়া বহরের যোদ্ধা এবং প্যারা ট্রুপারদের সঙ্গে দেখা করেছেন তিনি। রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে লেবানন জুড়ে বুধবার ৭২ জন নিহত হয়েছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক নায়ক হিটলারের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। চোদ্দ বছর পর শুক্রবার ঢাকায় মঞ্চ মাতাবে পাকিস্তানি রক ব্যান্ড জল। শুক্রবার লিজেন্ড অব দ্য ডেকেড শিরোনামে কনসার্টে পারফর্ম করবে জনপ্রিয় এই ব্যান্ড। রাজধানী পূর্বাঞ্চলে ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনাতে হবে এই কনসার্ট। এই কনসার্টের জল উদযাপন করবে তাদের প্রথম অ্যালবাম আদাতের ২০ বছর পূর্তি হিসাবে। লিজেন্ডস অব দ্য ডেকেড শিরোনামে এই কনসার্টটিতে তাদের সঙ্গে আরও গান পরিবেশন করবে অর্থহীন ও সুমন। এবারে কৃষি সংবাদ। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি এবং জলাবদ্ধতায় আগাম শীতকালীন শাকসবজি চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পাবনার কৃষক। বৃষ্টির পানিতে মাঠ ভরা ফসল ডুবে যাওয়ায় পুঁজি হারানোর শঙ্কায় তারা। ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে ময়মনসিংহে প্রতিবাদী প্রচারাভিযান করেছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। মাটি বাংলাদেশ, অন্যচিত্র, উপকূলীয় জীবনযাত্রা, পরিবেশ বিষয়ক কর্মজোট এবং বাংলাদেশ প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট এই প্রচারাভিযানে অংশ নেন। নগরীর জয়নাল আবেদিন উদ্যান থেকে প্রতিবাদী প্ল্যাকার্ড এবং ফেস্টুন নিয়ে র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন সংগঠনের সদস্যরা। পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মাটি বাংলাদেশের নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম, অন্যচিত্রের প্রধান নির্বাহী রেবেকা সুলতানা সহ পরিবেশ কর্মী এবং সচেতন নাগরিকরা।